হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়ান্ডারল্যান্ড সাঙ্কি চলে এসেছি হিমাচল প্রদেশের মানালি ট্যুরের গল্প নিয়ে। সিমলা থেকে পরদিন সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। আমি সিমলা টু মানালি বাই রোড গিয়েছিলাম, যার ডিস্টেন্স কিনা 237 কিলোমিটার। এখানে রুটস হচ্ছে ভায়া NH 205 অ্যান্ড NH 3, এই দুটো হাইওয়ে ইউজ করা হয়ে থাকে। আপনারা যারা আগামী সময় বাই রোড সিমলা থেকে মানালি যাওয়ার কথা ভাবছেন, তাদেরকে বলে রাখি, সিমলা থেকে মানালি যেতে সময় লাগে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। আপনারা যদি রাস্তায় ব্রেক নেন অথবা লাঞ্চ করেন, তো সেই ক্ষেত্রে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা ধরে চলবে। বাই রোড জার্নিতে রাস্তাতে 3 থেকে 4টে টানেল দেখতে পেয়েছিলাম, যা এই জার্নিটাকে আরও এক্সাইটিং করে তুলেছিল। দেখতে দেখতেই আমি মানালিতে এন্ট্রি করলাম। হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার ধারে পাহাড়ের গা বেয়ে একটা নদী নিজের মনে এঁকে বেঁকে বয়ে চলেছে। নদীটা দেখেই নর্থ বেঙ্গলের সেই তিস্তা নদীর কথা মনে পড়ে গেল। তিস্তা নদী যেরকম বয়ে চলে রাস্তার ধার দিয়ে পাহাড়ের গা বেয়ে, ঠিক সেরকমভাবেই এই নদীটা বয়ে যাচ্ছিল। আচ্ছা, বলে রাখি, আমি কুলু হয়ে মানালিতে এন্ট্রি করেছিলাম। মানালিতে পৌঁছতে পৌঁছতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এই হচ্ছে সেই হোটেল যেখানে আমি 3 দিন আর 3 রাত স্টে করেছিলাম। সামনে থেকে হোটেলটাকে এরকম দেখতে লাগছিল রাতের বেলা। সকালবেলা ঠিক এরকম। এই হোটেলটা যদি আপনারা বুক করেন তাহলে আরেকটা মজার সুন্দর জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে এই হোটেলের পাশেই প্রচুর অ্যাপেল গার্ডেন আছে। এই অ্যাপেল গাছের ফুলটার ছবি সেখান থেকেই ক্লিক করা হয়েছিল। এতদিন অ্যাপেল দেখেছিলাম, আজ অ্যাপেল ফুলটাও দেখার সৌভাগ্য হয়ে গেল। আপনারা যারা এই এপ্রিল থেকে জুন মাসের প্ল্যান করবেন মানালি আসার, তাদের উদ্দেশ্যে বলছি, অ্যাপেল গাছের এই ফুলগুলো দেখে আপনাদের মন ভালো হতে বাধ্য। হোটেলটার সামনের স্পেসটাতেই একটা সিটিং এরিয়া ছিল সুন্দর, যেখানে বসে আপনারা চা কফি খেতে খেতে পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন। আচ্ছা ফ্রেন্ডস, এই হোটেলে আরেকটা কটেজেরও ব্যবস্থা ছিল, যেখানে চাইলে আপনারা বুক করতে পারবেন। সোলাং ভ্যালিতে দেখার মতো কিছু ছিল না, কারণ সামার এসে যাওয়াতে বরফ গলে গেছে এবং ওখানে যেসব অ্যাক্টিভিটি হতো সেগুলোর পরিমাণও অনেকটাই কমে গিয়েছিল। তাই সেখানে টাইম ওয়েস্ট না করে অঞ্জনি মহাদেবের দর্শনের পথে এগিয়ে গেলাম। অঞ্জনি মহাদেবে যাওয়ার জন্য সোলাং ভ্যালি থেকে এটিপি অথবা ঘোড়ায় করে আপনাদেরকে যেতে হবে। আমি সময় বাঁচানোর জন্য এটিপি করে গিয়েছিলাম। অঞ্জনি মহাদেবে গিয়ে আমরা এতটুকুই বরফ পেয়েছিলাম। বরফ গলে যাওয়ার জন্য রাস্তা অনেকটাই স্লিপারি হয়ে গিয়েছিল, যার জন্য আমাদেরকে জুতো আর লাঠির সাহায্য নিতে হয়েছিল মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য। এই সিঁড়িগুলো দিয়েই মন্দিরে পৌঁছতে হয়েছিল। তো ওপরে গিয়ে দেখতে পেলাম যে প্রাকৃতিক এক ঝর্ণা নিজে থেকেই বয়ে এসে স্বয়ং মহাদেবের ওপর ছড়ে পড়ছে। এত সুন্দর লাগছিল দেখতে যে প্রকৃতির কি অসাধারণ রূপ। আর মন্দির থেকে ভ্যালিটাকে দেখতে এরকম লাগছিল, চারিদিকটা পুরো সবুজ গাছে। অঞ্জনি মহাদেবের চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর আর শান্ত ছিল, আমার মনে হচ্ছিল এখানে বসেই সারা দিনটা কাটিয়ে দিই। কিন্তু কি করা যাবে, আমাকে যে আরও 2টো জায়গায় যাওয়ার ছিল, তাই চটজলদি সেখান থেকে বেরিয়ে প্রবেশ করলাম অটল টানেল, ওয়ার্ল্ডের লার্জেস্ট হাইওয়ে টানেল। এই টানেলটায় প্রবেশ করার পর একটা আলাদাই অনুভূতি হতে শুরু করলো। এতদিন যেই টানেলটার কথা শুধু শুনেছি আর বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে দেখেছিলাম, আজ নিজে সেই টানেলটার ভেতর দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। টানেলটা একটা আলাদা রকমেরই, এতটা বড়, ওয়ার্ল্ডের লার্জেস্ট টানেল
আমাদের ইন্ডিয়াতেই রয়েছে ভেবেই একটা অন্য রকম লাগছিল। জানি না টানেলের ভেতরটা এতটা কেন ঠান্ডা লাগছিল। একটা সময়ের পর আমাকে গাড়ির জানলাটা বন্ধ করে দিতে হয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো গাড়ির ভেতরটা। আর এই টানেলটার দৈর্ঘ্য 9.02 কিলোমিটার। আর এই টানেলটা কভার করতে আমাদের টাইম লেগেছিল 10 থেকে 11 মিনিটের মতন। এটা পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে অবস্থিত। এর কানেক্টিভিটি হলো মানালি অ্যান্ড লাহৌল স্পিতি ভ্যালির সাথে, পাশাপাশি রোটাং পাসের সাথেও এর কানেক্টিভিটি আছে। টানেলটা শেষ করে আমরা যখন নর্থ পোলে এসে পৌঁছালাম, সামনেই সেই পাহাড়, যেই পাহাড়টা উইন্টারের সময় পুরো বরফে ছেয়ে থাকে। কিন্তু আমরা তো সামারে এসেছি, যথারীতি বরফগুলো সব গলেই গেছে, কিন্তু তাতে পাহাড়ের সৌন্দর্য কিছুটা কম হয়নি। অপরদিকে পাহাড়টায় বরফ ছিল, কিন্তু তুলনামূলক একটু কম ছিল। কিন্তু তাতে কি ক্ষতি, ট্যুরিস্টরা ঠিক তাদের মতন করে আনন্দ করে নিচ্ছে। এখানে অনেক অ্যাক্টিভিটির সুযোগ ছিল, আপনারা চাইলে এখানে অ্যাক্টিভিটি করতে পারবেন, যেরকম জিপ লাইনিং, তারপরে ছোটোখাটো এটিপি রাইড এখানে হচ্ছিল। আচ্ছা, আরেকটা কথা, এখানে যখন ট্যুরিস্টদের আনাগোনাটা একটু বেশি হয়ে যায়, তো তখন গাড়ি পার্কিংটা বন্ধ করে দেওয়া হয় টানেল লাগোয়া সাইডগুলোতে। আমাদের সাথেও তাই হয়েছিল, তাই আমাদেরকে ব্রিজটা পেরিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে গাড়িটা পার্কিং করতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন এই সেই ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে গিয়ে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম। আচ্ছা, এখানে কিছু কথা বলার আছে, যেরকম যারা বরফের মধ্যে অ্যাক্টিভিটি করতে চাইছেন অথবা বরফে একটু খেলাধুলা করতে চাইছেন, তাদের জন্য উইন্টার জ্যাকেটটা মাস্ট, কারণ আপনারা যেই পোশাক পরে থাকবেন সেটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন আপনারা মানালি থেকে অটল টানেলের দিকে আসবেন, তখন অনেক দোকান পাবেন এই জ্যাকেট আর জুতোর জন্য। আর যদি কেউ মনে করে থাকেন যে না, এই স্পটে এসে আপনারা জ্যাকেট আর জুতো কিনবেন, সেটাও করতে পারেন। তবে বলে রাখি, একটু দরদাম অবশ্যই করে নেবেন, কারণ এখানে এক একটা দোকানে এক এক রকম প্রাইস বলবে। তাই আপনি আপনার মতন প্রাইস সেট করে তারপরেই তাদের সাথে কথাবার্তা বলবেন। আচ্ছা, এখানে কিন্তু জিপ লাইনিংয়ের সাথে সাথে এটিপি রাইডও হচ্ছিল। আমি অনেকটা টাইম এখানে ছিলাম, কারণ এখানের ওয়েদারটা আমার খুব ভালো লাগছিল। আমার গাড়িটা যেহেতু টানেলের সামনে থেকে অনেকটাই দূরে পার্কিং করা হয়েছিল, তাই আমাকে হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখতে হচ্ছিল। আপনারা যারা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আসছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তেমন একটা জ্যাকেট বা গরম জামা ক্যারি করার প্রয়োজন নেই, কারণ খুব একটা ঠান্ডা এখানে নেই। আমি এসেছিলাম এপ্রিলের সেকেন্ড উইকে, তো তখনই এত ঠান্ডা কিছুই ছিল না। তো এই পরের সময় যারা আসছেন, আশা করছি তাদেরও অতটা ঠান্ডা লাগবে না। তাই যেটুকু প্রয়োজন সেটুকু আনলেই যথেষ্ট। ব্রিজের ওপারটা থেকে বুঝতে পারছিলাম না কতটা ট্যুরিস্ট এসছে, কিন্তু ব্রিজের এপারে এসে যখন দেখলাম, কোথায় সামার চলে আসার জন্য মানালির অটল টানেলে ট্যুরিস্টদের খামতি কিন্তু একটুও হয়নি, বরঞ্চ আরও বেড়ে গেছে। প্রচুর ট্যুরিস্ট এসছে, দেখে ভালো লাগছিল যে মানুষ শুধু শীতকালেই পাহাড়ে আসে না, গরমকালে পাহাড়ের যে সৌন্দর্য, বরফ না থাকলেও যে মানুষ পাহাড়ে এসে তা উপভোগ করতে পারে, সেটা বুঝতে পারলাম। অনেকটা টাইম আমি অটল টানেলে কাটিয়ে ফেলেছিলাম, তাই শিশুতে যে আর সেখানে নামা হয়নি, জাস্ট স্পটটা ঘুরেই চলে এসেছিলাম। আসার সময় একটা মজার জিনিস করলাম, এটা হলো জিপ লাইনিং। আমার লাইফে ফার্স্ট করা এই অ্যাক্টিভিটিটা।
আমি ভেবেছিলাম মানালিতে যদি যাই এটা অবশ্যই করব, আর দেখুন আমার এই সৌভাগ্যটা হয়েও গেল। আপনারা যারা ফিউচারে আসছেন তাদেরকে বলবো অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবেন, আপনাদের খুব ভালো লাগবে। মনে হবে লাইফে কোনো একটা জিনিস করলাম যা নিজেকে খুব আনন্দ দিল। তারপর রওনা হলাম হোটেলের দিকে। হোটেলে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো। দূরে পাহাড়গুলোর গায়ে ছোট ছোট বাড়িগুলোর মধ্যে আলো জ্বলে উঠেছিল, যেটা দেখতে জোনাকির মতন লাগছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। সেকেন্ড ডেতে হোটেলে একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম ঋষি বৈশিষ্ট্য মুনির টেম্পল, হাডিম্বা টেম্পল আর ম্যাল রোডের উদ্দেশ্যে। ঋষি বৈশিষ্ট্য মুনির টেম্পল। কত সূক্ষ্মভাবে শিল্পী এই কাজগুলো করেছে। এই কাজগুলোর মধ্যে দিয়ে শিল্পীর শিল্পত্ব ফুটে উঠছিল। কাঠের এই কাজগুলো অসাধারণ ছিল দেখতে। এই মন্দিরটা কিছুক্ষণ ঘুরে দেখার পর তারপর সেখান থেকে আমরা চলে গেলাম হাডিম্বা টেম্পল। হাডিম্বা টেম্পলে কাজ চলার জন্য সেখানে ভিডিও করতে পারিনি। তারপর সেখান থেকে চলে এলাম ম্যাল রোডে। ম্যাল রোডে অনেকটা টাইম স্পেন্ড করলাম, তারপর সেখান থেকে ফিরে এলাম হোটেলে। এই ছিল মানালির পর্বের গল্প। থ্যাংক ইউ।